নমস্কার বন্ধুরা, আজ বলবো বিপ্লব চক্রবর্তীর 'তহমিনা মুক্তিযোদ্ধা ছিল না' উপন্যাস নিয়ে। প্রাবন্ধিক যতীন সরকারের 'পাকিস্তানের জন্ম-মৃত্যুর দর্শন' গ্রন্থে তিনি জানিয়েছিলেন যে পাকিস্তানের জন্ম-বৃত্তান্তের মধ্যেই তার মৃত্যুর বীজ লুকিয়ে ছিল। ফলস্বরূপ সেই নবগঠিত দেশের ভাঙন ধরতে কিন্তু খুব বেশি সময় লাগল না। আবার ১৯৭১-এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে নতুন দেশের বাংলাদেশের জন্ম হলো, সেই দেশও কিন্তু পরে অন্ধকারে ডুবে গেল। হুমায়ুন আজাদ খুব দুঃখের সঙ্গেই লিখেছিলেন, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? শেখ মুজিবর পরবর্তী জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশেদ খানের রাজত্বকালে বাংলাদেশে আবার চূড়ান্ত অন্ধকার নেমে এলো। মৌলবাদ, সন্ত্রাসবাদ, ভারত বিদ্বেষ, সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়ন, মুক্তিচিন্তা, প্রগতিশীল ভাবনার ওপর অত্যাচার, সব মিলে দেশ আবার অন্ধকারে ডুবে গেল। বিপ্লব চক্রবর্তী তার এই উপন্যাস 'তহমিনা মুক্তিযোদ্ধা ছিল না' গ্রন্থে মুক্তিযুদ্ধ ঘটনাকালীন বাস্তবতা এবং তার পরবর্তী প্রায় ৩০-৪০ বছরের এই যে বীভৎস পৈশাচিক নিপীড়ন, তার একটা মূল্যবান দলিল এই উপন্যাসে গড়ে তুলেছেন। নবগঠিত একটি দেশ কিভাবে আবার অন্ধকারে ডুবে গেল। ঔপনিবেশিকতা, সাম্রাজ্যবাদ বিরুদ্ধে যাদের লড়ার কথা ছিল, দেশের অর্থনীতি কিভাবে গড়ে তোলা যায়, সেই প্রক্রিয়ার বদলে তারা মৌলবাদ, মাদ্রাসা শিক্ষা, ইসলাম বিশ্বাসে, ভিত্তিহীন ইসলাম বিশ্বাসে, মুসলিম চেতনায় ডুবে গিয়ে গোটা দেশকে ছারখার করে দিল। সমস্ত মুসলিমই যে সেই মৌলবাদী চেতনার ছিল তা কিন্তু নয়, কোনো ধর্মেই তা হয় না। মুসলিমদের মধ্যেও প্রগতিশীল চিন্তাভাবনা, আধুনিকতা, শুভবোধ, মঙ্গল চেতনা ছিল, কিন্তু সেই সংখ্যাটা কম। বরং সন্ত্রাসবাদীদের, মৌলবাদীদের সংখ্যাটা ছিল বেশি। ফলস্বরূপ মুক্ত চিন্তার মানুষদের তারা খুব সহজেই পরাজিত করতে পেরেছিল। এটি একটি প্রেমের উপন্যাস। সাধু গদ্যে তার কাহিনী ভেসে গেছে, কিন্তু সেই রোমান্টিক প্রেমের মধ্যেও সময়ের বাস্তবতা কিভাবে বুনন করা যায়, লেখক তা দেখিয়ে দিয়েছেন। এটি একটি স্মৃতিরও নির্মাণ, যে নায়ক আকাশ চ্যাটার্জি তিনি আসলে এনজিওর কর্মচারী ছিলেন, মিশনের স্বেচ্ছাসেবক। মুক্তিযুদ্ধের সময় তিনি গিয়েছিলেন বাংলাদেশে ভারত থেকে, সেখানকার শরণার্থীদের সেবার জন্য, তাদের আশ্রয়দান, খাদ্য, বাসস্থান ইত্যাদি করতে করতে সেই শরণার্থী শিবিরে একটি মেয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল, যার নাম তহমিনা। মুক্তিযুদ্ধের শেষে তহমিনার ইচ্ছা ছিল
যে আকাশের সঙ্গে ভারতে চলে আসবে, কিন্তু তা হয়নি। কেননা তহমিনার প্রতি তখনই নজর পড়েছিল জসিম নামে এক সন্ত্রাসবাদী মৌলবাদী যুবকের। ফলস্বরূপ তহমিনাকে বাংলাদেশেই চলে যেতে হয়েছিল এবং স্বাধীন বাংলাদেশ তহমিনার কাছে পরাধীন মনে হয়েছিল। আসলে সে ছিল শিল্পী, বাদিয়া গানের এক জনপ্রিয় শিল্পী। বাদিয়া গান, মাটির গান, মুক্তির গান গেয়ে সে মুক্তিযুদ্ধ প্রেক্ষাপটে, মুক্তিযুদ্ধ চলাকালীন বঙ্গদেশের মানুষকে জাগিয়ে তুলেছিল। আরও প্রেক্ষাপট আছে। তার নিবাস ছিল সেই নাড়াইলের বিছালি গ্রামে, যার পূর্বপুরুষরা বাদিয়া, সাপধরা, কিন্তু দুর্ভাগ্যবশত তার পিতা মাতা দুজনকেই সাপের সর্পদংশনে মৃত হতে হয়েছিল। ফলস্বরূপ সেই যার কাছে সে মানুষ হয়েছিল, সেই ব্যক্তিটি তাকে আর সর্পবিদ্যায় পারদর্শী করে তোলেননি, গান শিখিয়েছিল। মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেছে, নবগঠিত দেশ হয়েছে, আকাশরা ভারতে ফিরে এসেছে। দীর্ঘদিন পর মুক্তিযুদ্ধের এক সেনাকে শ্রদ্ধা জানানোর জন্য, সম্মান জানানোর জন্য আকাশ সীমান্ত দিয়ে বাংলাদেশে যাচ্ছে এবং আজ থেকে প্রায় 50 বছর আগে ফেলে আসা দেশ, গ্রাম জীবন আজ অনেক বদলে গেছে। উন্নয়নে, নগরায়নে ভেসে গেছে, সেই গ্রাম জীবনে পরিবর্তন এসেছে এবং এই মুক্তিযুদ্ধ থেকে এই পর্যন্ত 50 বছরের বাংলাদেশের সমাজ, রাজনৈতিক, অর্থনৈতিক, মৌলবাদ চিন্তা নিয়ে এই উপন্যাস গড়ে উঠেছে। স্বাধীন দেশে তহমিনার মতো শিল্পীরা বা তার আশ্রয়দাতা দেলোয়ার হোসেনের মতো মানবিক মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা সুস্থভাবে বাঁচতে পারেনি। কেননা দেশ স্বাধীন হবার পরই আবার মৌলবাদ, ইসলাম চিন্তায় ভেসে গেছে। ওপারের মুসলিম নিজেকে, অধিকাংশ মুসলিম, বেশিরভাগ বাঙালি ভাবেনি, নিজেকে বাঙালি ভাবতে পারেনি বলেই তার মধ্যে এই ইসলাম চেতনা জেগে উঠেছিল। ধীরে ধীরে মাদ্রাসা শিক্ষার বিস্তার ঘটেছে এবং যার ফলে জসিমের মতো মৌলবাদী, সন্ত্রাসবাদীদের জন্ম হয়েছিল এবং তারা দীর্ঘদিন বেঁচে ছিল, আজও বেঁচে আছে। শেখ মুজিবর বাঙালিকে একটা ডাক দিয়েছিল, বাঙালিকে জাগিয়ে তুলতে পেরেছিল ঠিকই, কিন্তু তার মধ্যেও বৃহৎ চেতনা ছিল না। ফলস্বরূপ স্বাধীনতার পরেই কিন্তু সেই দেশে আবার অন্ধকারের ছোঁয়া দেখা যাচ্ছিল। শেখ মুজিবরের মৃত্যুর পর জিয়াউর রহমান, হোসেনি মোহাম্মদ এবং এরশাদের আমলে প্রায় 1975 থেকে 1990 পর্যন্ত বাংলাদেশ এক চূড়ান্ত অরাজকতা বিরাজ করে, এক অন্ধকার ছন্ন পরিবেশ। পরবর্তীকালে শাহবাগ আন্দোলন, তরুণ প্রজন্মের জেগে ওঠা, বিদ্রোহ ঘোষণা করা, ধর্মীয় মৌলবাদের উৎপীড়ন ঘটানো এবং সেই ধর্মীয় মৌলবাদ থেকে বাংলাদেশকে কিভাবে বাঁচানো যায় সেই নব্য চিন্তার মধ্য দিয়ে দেশ আবার জেগে উঠেছে। কিন্তু সেই দেশও কি বেঁচে থাকবে? আজকে তার পরিণাম কি? মুক্তকামী মানুষকে সমানে নিপীড়ন করা হচ্ছে এবং উপন্যাসেও দেখছি রাজীব হায়দার নামে এক ব্লগার লেখককে খুন করে দেওয়া হলো। সর্বত্রই চলছে। ফলস্বরূপ সে দেশ বাসস্থানের আর উপযুক্ত নেই।
মুক্তিযুদ্ধের পরবর্তী যে বাস্তবতা, সেই বাস্তবতায় একদিকে রয়েছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, যাদের মধ্যে তহমিনা, দেলোয়ার হোসেন, আর বিপরীত দিকে রয়েছে জসিমের মতো জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদী মানুষ, যারা সর্বদাই দেশকে ইসলাম করতে চেয়েছে, মুসলিম চেতনায়, মুসলিমের অন্ধবিশ্বাসে ভাসিয়ে দিতে চেয়েছে। সেই ভাসানোর জন্যই জসিমের মতো মৌলবাদীদের প্রয়োজন হয়েছিল তহমিনা বেগমকে। তহমিনা প্রথম থেকেই আকাশকেই ভালোবাসত, কিন্তু তার সম্ভব হয়নি হিন্দু মুসলিম বলে এবং দুটি দেশ আলাদা বলে, কিন্তু তার মনে মনে আকাশের চিত্র, মানচিত্র বেঁচেছিল। সে দীর্ঘ কাল ধরে চিঠি লিখেছে। দেলোয়ার হোসেনের সঙ্গে সংযুক্ত হয়ে তহমিনারা গানের মাধ্যমে একটা সংস্কৃতির পরিসর গড়ে তুলেছিল। জসিমও সেইখানে ছিল, কিন্তু জসিমের মনে হয়েছিল এটাকে ভাঙতে হবে। এই ভাঙার জন্য একমাত্র উপায় তহমিনাকে বিবাহ। তহমিনার মনে প্রাণে ইচ্ছা ছিল না জসিমকে বিবাহ করার, কিন্তু পথও ছিল না। দেলোয়ার হোসেন বৃদ্ধ হয়ে যাচ্ছেন, সর্বস্বহারা হয়ে যাচ্ছেন। তহমিনা ফলস্বরূপ জসিমকে বিবাহ করে। বিবাহের কিছুদিন পরই তহমিনার কাছে স্পষ্ট হয়ে যায় যে জসিম মৌলবাদ তো ছিলই, সন্ত্রাসবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত। তহমিনা সেখান থেকে ফিরে আসে এবং বাংলাদেশের পুলিশ কমিশনকে খবর দেয়। তারা এসে জসিমের বাড়ির অস্ত্রশস্ত্র নিয়ে যায়, কিন্তু জসিমকে ধরে না। কেননা বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠন যখনই মাথা তুলে দাঁড়ায়, তখনই সেই বাংলাদেশের সাময়িক শাসন শক্তিশালী হয়। তার আগে তারা নীরব হয়ে বসে থাকে। কেননা দুই দলেরই তো, বিরোধী পক্ষ রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের ভোট প্রয়োজন, এবং ক্ষমতায় থাকতে আমাদের যে কোনো দেশেই ভোটই শেষ কথা, এবং সন্ত্রাসবাদীদের রাষ্ট্র প্রশ্রয় দেয়, ধর্মীয় মৌলবাদকে রাষ্ট্র প্রশ্রয় দেয়। সে আমাদের দেশে হোক, ওই দেশে হোক, যে দেশেই হোক না কেন, তারাও প্রশ্রয় দিয়ে এসেছে। ফলস্বরূপ জসিমের মতো মানুষটা আজও বেঁচে আছে এবং গোপনে গোপনে মাদ্রাসার বিস্তার এবং মানুষের মধ্যে ইসলাম চেতনা, বোরখা ভাবনা এবং তহমিনাকেও প্রভাবিত করতে চেয়েছিল। কিন্তু তহমিনা এমন প্রতিবাদী, জেদি, মানবিক, সংস্কৃতিপ্রবণ নারী, ফলে সে সেখান থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু একটি বিপদ ঘটে যায়। তহমিনা সেখান থেকে চলে এলেও তহমিনার গর্ভে তখন সন্তান চলে এসেছে। সেই সন্তান পাখি, যে তরুণ সাংবাদিক যারা বাংলাদেশকে নিয়ে নতুনভাবে চিন্তা ভাবনা করছে, বাংলাদেশকে প্রগতিশীল, উন্নয়নশীল, মানবিক, গণতান্ত্রিক রাষ্ট্রে কিভাবে পরিণত করা যায় সেসব কথা ভাবছে। এবং এই তরুণদের মধ্যেও কেউ কেউ আছে যারা ইসলাম চেতনায় বিশ্বাসী এবং ধর্মীয় অন্ধকারে আচ্ছন্ন। তাদের বিরুদ্ধে পাখিদের লড়ে যেতে হচ্ছে। আকাশ চ্যাটার্জি পৌরত্বে পৌঁছে আজ বাংলাদেশের আমন্ত্রণে মুক্তি যোদ্ধার সম্মান নিতে গেছেন। তারও মনে প্রবল ইচ্ছা সেদিনের ফেলে আসা মেয়ে তহমিনাকে দেখবেন। আর তহমিনা দীর্ঘকাল যাবৎ বুকের মধ্যে বাঁচিয়ে রেখেছে এই আকাশের চিন্তা, আকাশের কথা। আকাশকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, জসিমরা গুলি চালিয়ে দিচ্ছে খুব সূক্ষ্মভাবে। আকাশ মারা যায়নি, কিন্তু বিধ্বস্ত। দুপাশে রয়েছে তহমিনা পাখি। লেখক এটাই দেখাতে চাইছেন যে বাংলাদেশ আজও অন্ধকারে
ডুবে আছে। সুস্থ, স্বাভাবিক, সচেতন, প্রগতিশীল, প্রতিবাদী, গণতান্ত্রিক মানুষের বসবাসের ভূমি সেটা নেই। তবে অন্ধকারই শেষ কথা নয়, আশাবাদের কথাও আছে। পাখিরা নতুন চিন্তায়, নতুন ভাবে সেই নবগঠিত দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে সেসব নিয়ে তারা ভাবছেন। ধন্যবাদ।